কাঠ বিড়ালি সিজন 2। বুশরা মিস্টার অসহ্য লোক, কথায় কথায় আঙুল তুলবেন না। দেখা গেল একদিন এই আঙুল তোলার জন্য পুরো হাতটাই আর থাকবে না। কথা শেষ করেই ওরহানের হাত শক্ত করে মুচড়ে ধরল বুশরা। ওরহান, আরে মিস মার্কুটে, কি করছেন? আমার হাতে লাগছে। মেয়ে মানুষ হয়ে এত শক্তি কোথা থেকে পান? হাত ছাড়ানোর চেষ্টা করলেও বুশরা শক্তি আরও বাড়িয়ে দিল। বুশরা, আপনাকে বলিনি মেয়েদের কখনো দুর্বল ভাববেন না। মনে হচ্ছে নাকি ঘুষি খাওয়ার ঘটনাটা এত তাড়াতাড়ি ভুলে গেছেন। ওরহান বুঝে গেল আজ মেয়েটা সত্যিই রেগে গেছে, আর রেগে যাওয়া বুশরা মানেই খেপে যাওয়া এক শেরনি। এখন যদি ওর মন অন্যদিকে ঘোরানো না যায় তাহলে আজও মার খেতে হবে, সেদিন যেমন মার খেয়েছিল। কিছু একটা ভেবে মনে মনে দুষ্টুমি ভরা হাসি হেসে সে বুশরার দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, ওরহান, উফ মিস মার্কুটে, এভাবে সবার সামনে কেউ সিডুস করে নাকি? আমি কিন্তু কন্ট্রোললেস করে ফেলছি। কথাটা শুনে বুশরা যেন বজ্র হতো। হাত ধরলে আবার কেউ সিডুস হয় নাকি? জীবনে এমন আজগুবি কথা সে কখনো শোনেনি। তবে এই নির্লজ্জ লোকটার পক্ষে অসম্ভব বলে কিছু নেই, সেটা সে এখন ভালোভাবেই বুঝে গেছে। বুশরার বিস্ময়ের সুযোগে ওরহান নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর মুখে আরও দুষ্ট হাসি এনে বলল, ওরহান, অন্যদের 72 লাখ জাগুক আর নাই জাগুক, আমার কিন্তু আপনার জন্য 74 লাখ জেগে গেছে মিস অরেঞ্জ। এখন বলুন আমি কি করি? একটা বউ নেই যে মেডিসিন হবে। এক কাজ করুন না, বউ যেহেতু নেই, আপাতত বউয়ের দায়িত্বটা আপনিই পালন করে দিন। পরে বিয়ের পর আসল বউ মেডিসিন হয়ে যাবে, তখন যত খুশি সিডুস করবেন। আই হ্যাভ নো প্রবলেম। কথাগুলো শুনে বুশরা একসঙ্গে অবাক, হতবাক আর বিরক্ত হয়ে ওরহানের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল কান দিয়ে ধবের হচ্ছে। এত নির্লজ্জ মানুষ পৃথিবীতে সত্যিই আছে, নাকি এই একজনই বিশেষ সংরক্ষণ? ওদিকে বুশরার মুখের অভিব্যক্তি দেখে ওরহান মনে মনে হেসে চলেছে। কিছুক্ষণ পর নিজের ধাক্কা সামলে নিয়ে বুশরা দাঁতে দাঁত চেপে বলল, বুশরা, আপনার মতো বেয়াদব, অসভ্য আর অভদ্র মানুষ আমি জীবনে দুটো দেখিনি। হাত ধরলে যদি কারো কাছে সেটা সিডুস মনে হয় তাহলে সেটা একমাত্র আপনার পক্ষেই সম্ভব। আমার থেকে 1000 মাইল দূরে থাকবেন। রাগে ফুঁসতে ফুঁসতে কথাগুলো বলেই সে সুলতানদের দিকে চলে গেল। বুশরা ওরহানের বলা বাজে কথাগুলো বাদ দিয়ে বাকি সব ঘটনাই বাদশাকে খুলে বলল। বাদশা কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলল, বাদশা, কিন্তু আমি তো এর মধ্যে খারাপ কিছু খুঁজে পেলাম না। ও তোকে দুর্বল ভেবেছিল আর তুই ওকে ভালোই শিক্ষা দিয়েছিস। হিসাব তো সমান সমান হয়ে গেছে। বুশরা ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, না ভাইয়া, এর মাঝে অনেক বাজে কথা বলেছে, কিন্তু সেগুলো আপনার সামনে বলতে পারবো না। পাশেই দাঁড়িয়ে থাকা ওরহান দুষ্ট হেসে উঠল, বলেন না মিস পটরপটরি, আমার তো কোনো সমস্যা নেই, ভাইকে সব খুলে বলুন। ওরহানের দিকে এমন দৃষ্টিতে তাকালো বুশরা যেন সুযোগ পেলেই লোকটাকে এই মুহূর্তে উগান্ডায় পাঠিয়ে দেবে। ঠিক তখনই গাড়ি এসে দাঁড়ালো। রাগে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না বুশরা। কিছু না বলেই ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে পড়ল। বুশরাকে চলে যেতে দেখে শব্দ করে হেসে উঠল ওরহান, এই যে মিস পটরপটরি, ভাইয়াকে বলে যাবেন কিন্তু আমি কি বলেছি। তাহলে হয়তো উনি আন্টিকে বলবেন আমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে। আমার মা তো এখন আমাকে ছোট বাচ্চাই ভাবে। এই উপকারটা অন্তত করে যান। কথা শেষ করেই আবার দুষ্ট হাসি দিল সে। ঠিক তখনই সুলতানের ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল ওরহানের উপর। এক নিমেষেই মুখের হাসি উধাও।
সুলতানের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকার সাহস ওরহানের নেই। শান্ত কিন্তু ধারালো কণ্ঠে সুলতান বলল, সুলতান, নিজে যেমন তেমন তার অ্যাসিস্ট্যান্ট। তোদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? যখন তখন মানুষকে বিরক্ত করতে চলে আসিস। পাবলিক কি দেখে তোকে মন্ত্রী বানিয়েছে বুঝি না। আমি যদি দেশে থাকতাম আমার মূল্যবান ভোট কখনোই এমন মন্ত্রীকে দিতাম না, যে সমাজসেবা না করে মানুষের পেছনে ঘোরে। সে আবার কিসের জনপ্রতিনিধি? ডিসকাস্টিং মিনিস্টার। কথাগুলো বলেই আবার দূরে তাকলো সে। শৈশবের ক্ষেতে সে কিশোরী, এখন বন্ধুদের সঙ্গে ঘুড়ি নিয়ে হাসি আনন্দে মেতে আছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আর একটি কথাও বলল না সুলতান। নীরবে গাড়িতে উঠে বসলো। পরের মুহূর্তেই কালো গাড়ির বহর ধুলো উড়ে গন্তব্যের দিকে ছুটে গেল। গাড়িগুলো চোখের আড়াল হতেই বাদশাহ ডিকির ওপর বসা অবস্থায় জোরে চিৎকার করে উঠল, এই হতচ্ছাড়া! আমি জনগণের সেবা না করে তোকে বিরক্ত করি? আমি জনগণের ভালোবাসার প্রার্থী না হলে মানুষ কি আমাকে ভোট দিত? অন্য মন্ত্রীরা ভোট কিনতে হাজার হাজার টাকা খরচ করে, আর আমি 1 টাকাও খরচ করিনি। বুঝতে পেরেছিস? ওরহান মাথা চুলকে শান্ত গলায় বলল, স্যার, মানে ভাই, স্যারদের গাড়ি তো অনেক দূরে চলে গেছে। আপনার কথা এখন আর কেউ শুনতে পাবে না। আজ তো আপনি নিজেই কপোতাক্ষ নদ খননের কাজ দেখতে যাওয়ার কথা বলেছিলেন, তাই এমপি সাহেব নিজে মন্ত্রণালয়ে এসে আপনার জন্য অপেক্ষা করছেন। বাদশাহ বিরক্ত হয়ে বলল, ওই হালা আমারে নিতে এসেছে কেন? আমার কি গাড়ি পা কিছুই নেই নাকি? ওরহান মুচকে এসে বলল, বুঝতেই তো পারছেন কেন এসেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে। ওনার অ্যাসিস্ট্যান্ট একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। বাদশাহ বিরক্ত মুখে বলল, নতুন অ্যাসিস্ট্যান্ট নাকি? ওরহান মাথা নাড়ল, জি ভাই, এজন্য এতবার ফোন দিচ্ছে। বাদশাহ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল। যেহেতু সুলতান চলে গেছে, এখানে আর থেকে লাভ নেই। যেটার জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে, তাই থেকে লাভ নেই। চল। ওরহান, চলুন ভাই। ওরহান আর বাদশাহ সেখান থেকে চলে যেতেই রাস্তার ধারে বিশাল গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি লোক। চারপাশে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সে দ্রুত মোবাইল বের করে একটি নম্বরে কল করলো। ফোন রিসিভ হতেই নিচু স্বরে বলল, হ্যালো স্যার, আজ শেহজাদ সুলতান চৌধুরী কোনো বডিগার্ড ছাড়াই বের হয়েছিল। সুযোগ বুঝে অনেকক্ষণ পিছু নিয়েছিলাম, গুলিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই মন্ত্রী বাদশাহ চৌধুরী কোথা থেকে এসে হাজির হয়, তাই আর সুযোগ পাইনি। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ভেসে এলো গম্ভীর ঠান্ডা কণ্ঠ, বস, তোর কি মনে হয় শেহজাদ সুলতান চৌধুরীকে এত সহজে মারা যাবে? যে মানুষ হাজার হাজার শত্রুর মাঝেও নিজের নাম্বার 1 অবস্থান ধরে রেখেছে, সে একাই অসংখ্য শত্রুকে শেষ করতে পারে। তাকে মারা এতই সহজ? ও যদি তোদের মতো বোকা হতো তাহলে আজ দেশের নাম্বার 1 গ্যাংস্টার হতে পারতো না। আর একটা কথা ভালো করে মনে রাখ, মন্ত্রী বাদশাহ চৌধুরী আর শেহজাদ সুলতান উপরে উপরে যতই একে অপরকে অপছন্দ করার অভিনয় করুক না কেন, প্রয়োজনে দুজনের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। পার্থক্য শুধু একটাই, বাদশাহ নিজের ভালোবাসা প্রকাশ করে আর সুলতান নীরবে আড়াল থেকে খেয়াল রাখে। আজ তুই বাদশার নজরে পড়ে গেছিস। যদি নিজের প্রাণের মায়া থাকে তাহলে যত দ্রুত সম্ভব গা ঢাকা দে। কথা শেষ করেই কল কেটে দিল সে। লোকটির কপাল বেয়ে ঠান্ডা ঘাম নেমে এলো। এক মুহূর্তও দেরি না করে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে কালো রঙের বিলাসবহুল গাড়ির ভেতরে নিশ্চুপ হয়ে বসেছিল বাদশা। হঠাৎ ফোন বেজে উঠতেই কল রিসিভ করলো সে। ওপাশ থেকে ভেসে এলো সম্মান মেশানো কণ্ঠ, লোকটি, স্যার, লোকটা গাড়ি নিয়ে বের হয়েছে, তাকে কি ধরে সরাসরি গোডাউনে নিয়ে আসবো? বাদশার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। গম্ভীর স্বরে বলল, পাখি যখন উঠতে চায় তখন তাকে একটু আকাশে উঠতে দিতে হয়, তারপর সময় হলে নিজেই খাঁচায়
এসে ধরা দেবে। আর হ্যাঁ, আর গোডাউনে নিয়ে এলে অতিথির মতো আপ্যায়ন করবে, যেন ওর একটু কষ্ট না হয়। শেষ পর্যন্ত তো ওর জানা দরকার কেন তাকে এত আদর যত্ন করা হচ্ছে। উপাস থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো লোকটি। ওকে স্যার। কল কেটে যেতেই বাদশার ঠোঁটের কোণের সেই রহস্যময় হাসিটা আরও গাঢ় হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ একজন অজান্তেই এমন এক খেলায় পা দিয়েছে যেখান থেকে ফিরে আসা এতটা সহজ হবে না। বাদশা। ওরহান, যা করতে বলেছিলাম করেছিস? ওরহান। জি ভাই, আপনার কথা মতো আমি কাজটা রাজ, রানী আর জেসানকে করতে বলে দিয়েছি। এতক্ষণে হয়তো ওরা কাজটা করতে লেগে গেছে। বাদশা আর কিছু না বলে সিগারেটে ফেস্টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে ছেড়ে দিল। তারপর নিভে যাওয়া সিগারেটটা গাড়ির জানালা দিয়ে বাইরে ফেলে দিল। ফুজি, ললিপপ, দেখেছিস ওখানে কি সুন্দর একটা কিউট ফেরি ছিল? এক কথায় একদম মেঘ ফেরি। হাসি মুখে রোজির দিকে তাকিয়ে বলল। রোজি, দেখেছি। নাক মুখ কুচকে বিরক্তির ভঙ্গিতে আবার বলে উঠল ফুজি। কিন্তু ওই কিউট ফেরিটার পাশে একটা বুলু হুডহুডি আর একটা সাদা মেঘ পাখি বসেছিল ওই কালো বক্সিটার ওপর। আর তাদের পাশেই একটা রাগডম্ব বানরের মতো দাঁড়িয়েছিল একজন লোক। ফুজির কথা শুনে বাকিরা হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারল না। ফুজির একটা স্বভাব আছে, কাউকে ভালো লাগলে নিজে ইচ্ছে মতো সুন্দর সুন্দর নাম দিয়ে দেয়, আর কাউকে একটুও পছন্দ না হলে এমন সব আজগুবি নাম দেয় যে শুনলে হাসি চেপে রাখা যায় না। তার উপর যদি কোনো সুদর্শন ছেলে কালো রঙের পোশাক পরে তাহলে তো আর কথাই নেই। সে এমন সব বিচিত্র নাম দেবে যে নামের আসল মালিকও হয়তো নিজের পরিচয় ভুলে যাবে। মিতু, এই সেরি, তুই এত হ্যান্ডসাম ছেলেদের কী সব নাম দিস? একটু সুন্দর নামও তো দিতে পারতি। ওই সাদা পাঞ্জাবি পরা ছেলেটার নাম দিলি মেঘ পাখি, আর ওই ব্লু হুডি পরা ছেলেটার নাম দিলি ব্লু হুডহুডি। কিন্তু সব থেকে হ্যান্ডসাম ছেলেটার নাম রাগডুম্ব দিলি কেন? ফুজি, বেশ করেছি, রাগডুম্বই নাম দিয়েছি। সুদর্শন ছেলে হয়ে কালো রঙের কিছু পরবে কেন? অন্য ছেলেরা বুঝি মন খারাপ করে না? সুরাই, বুঝলাম না, সুদর্শন ছেলেরা কালো রঙের কিছু পরলে অন্য ছেলেরা কষ্ট পাবে কেন? রোজি, আমি বলছি তোকে, আর কিছু বলতে হবে না, তুই আগে লাটাইটা সামলা। ফুজিকে লাটাই নিয়ে হিমশিম খেতে দেখে উক্ত কথাটি বলল রোজি। ফুজি, আচ্ছা। রোজি, আরে ওর মতে সুদর্শন ছেলেরা কালো রঙের কিছু পরলে তাদের নাকি আরো বেশি হ্যান্ডসাম লাগে। তখন তাদের পাশে দাঁড়ানো কম সুন্দর ছেলেদের মন খারাপ হয়ে যায়। তাই ওর সহ্যই হয় না যদি কোনো হ্যান্ডসাম ছেলে কালো পোশাক পরে। আফিয়া, রোজি আপি, এ আবার কেমন লজিক? তাহলে কি সুদর্শন ছেলেরা কালো রঙের কিছু পরতেই পারবে না? সুরাই, আমারও একই প্রশ্ন। মিতু, বুঝলি, মানুষ যেটা সবচেয়ে বেশি অপছন্দ করে ভবিষ্যতে অনেক সময় সেটাই তার ভাগ্যে জোটে। যেমন ধর, আমি বিদেশি ছেলে একদমই পছন্দ করতাম না, অথচ শেষ পর্যন্ত সেই বিদেশি ছেলের সঙ্গেই আমার বিয়ে হয়ে গেল, আর এখন আমাদের এই একটা টমেটো হয়েছে। তাই আমার তো মনে হয় আমাদের ফুজির কপালেও একটা ফর্সা হ্যান্ডসাম ছেলেই লেখা আছে। কথাটা শুনে বাকিরা একসাথে হেসে উঠল। আফিয়া, ফুজি আপি, চলো, এখানে আর 1 মিনিট থাকলে আমিও পাগল হয়ে যাব, সাথে তুমিও পাগল হয়ে যাবে। বলেই সে ফুজি হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। মিতু, দেখেছিস দিন দিন কি বেয়াদব হচ্ছে, আমাদের সঙ্গে থাকলে নাকি পাগল হয়ে যাবে। মেয়েটার সাহস তো কমার বদলে বেশি হচ্ছে। মাহিয়া, উফ, থাম তো, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। মিতু, দে, আদর দিয়ে দে, পুরো বাদর বানিয়ে ফেল। রোজি, ফুজি, পড়ে যাবি, আর সরিষার ক্ষেতের মাছ দিয়ে যাস না। আব্বাস চাচা দেখলে আম্মুকে বলে দিলে কিন্তু এরপর আর ঘুরিয়ে আসতে পারবো না। কিন্তু বারণের কথা ফুজির কানে ঢুকলোই না। কে শুনে কার কথা? উল্টো রোজির কথা শেষ হওয়ার আগেই
ফুজি আর আফিয়া আইল ছেড়ে এবার সরিষার ফুলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো। ফুজির আর একটা স্বভাব হলো, ওকে যে কাজটা করতে বারণ করা হবে সে ঠিক সেটাই আগে করবে, আর যে কাজটা করতে বলা হবে সেটা করতে ওর যত অনীহা, যেন উল্টোটা করাই ওর জন্মগত অভ্যাস। এটা শুধু ফুজির ক্ষেত্রে না, এটা প্রায় আমরা সবাই করে থাকি। যে কাজটা করতে বলবে সে কাজটা করতে আমাদের যত অনীহা, যেন উল্টোটা না করলে আমাদের পেটের ভাত হজম হবে না। মাহিয়া, নে 14 কলা পূর্ণ হলো এবার। তোকে কে বারণ করতে বলেছিল? ওদের তো চিনিসই, যেটা বারণ করবি সেটাই ওরা আরো বেশি করে করবে। সুরাই, আরে 14 কলা হবে না, বল 16 কলা পূর্ণ হয়েছে। সুরাইয়ের কথা শুনে সবাই একসাথে ওর দিকে তাকিয়ে রইল। সুরাই, আমার দিকে না তাকিয়ে ওই দিকে ঘুরে তাকা। মাহিয়া, কেন, ওদিকে আবার কি আছে? বলতে বলতেই পিছন ফিরে তাকিয়ে দৃশ্যটা দেখে একেবারে হা হয়ে গেল। তিনজনকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সুরাই এগিয়ে এসে এক এক করে সবার মুখ বন্ধ করে দিল। সুরাই, মুখ বন্ধ কর, নয়তো মশা ঢুকে যাবে। মিতু, কি রে ভাই, ঘুড়ি ওড়াতে ওড়াতে আবার মোটরের শেষে ভিজে কে? মাহিয়া, বাপের জন্মেও দেখিনি কেউ মোটরের শেষের পানিতে ভিজতে ভিজতে ঘুড়ি ওড়ায়। সুরাই, বাপের জন্মে দেখতে হবে না, ভবিষ্যৎ স্বামীর জন্মে দেখ। কথাটা শুনে মাহিয়ার আগে চোখে সুরাইয়ের দিকে তাকালো। সুরাই বকাবকি হেসে বলল, আরে আমি তো মজা করেছিলাম। এক পাশে সবুজ ধানের ক্ষেত আর অন্য পাশে হলুদ সরিষার ফুলে ভরা মাঠ। সেই ধানের ক্ষেতেই মোটরের সেচ দিয়ে পানি দেওয়া হচ্ছে। মোটরটা অনেকটা উঁচু করে বসানো, তাই উপর থেকে ঝর্ণার মতো পানি চারিদিকে ছিটকে পড়ছে। সেই পানির নিচে দাঁড়িয়ে ফুজি আর আফিয়া ঘুড়ি ওড়াতে ওড়াতে একে অপরকে ভিজিয়ে দিচ্ছে। পানির ছিটে গায়ে লাগতেই দুজনের হাসিতে পুরো মাঠ যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। রোজি, আজ নির্ঘাত ইউনাপুর কাছে মার খাবে, এই মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। কপালে হাত দিয়ে বলল। মিতু, বাদ দে তো, ভিজুক না, কতদিন পর মন খুলে হাসছে ও। মাহিয়া দুষ্ট এসে বলল, বাচ্চা হবি? সুরাই, মানে বুঝলাম না, বাচ্চা হবো কিভাবে? মাহিয়া, কিভাবে আবার, যেভাবে ফুজি হয়েছে সেভাবে হব। সুরাই, কিন্তু মানুষজন কি বলবে? ফুজি তো অসুস্থ, তাই অমন বাচ্চাদের মতো করে, কিন্তু আমরা তো আর অসুস্থ না। মাহিয়া, মানুষজনের কাজই তো ওটা, বাড়ির ভাত খেয়ে বিনা পয়সায় অন্যদের নিয়ে সমালোচনা করা। তারা কি কি বলতে পারে, যেমন ধর, আমরা মেয়েরা একটু বড় হয়ে যদি ছোটদের মতো লাফালাফি করি, খেলাধুলা করি বা বাচ্চামেও করি, তখন বড়রা মুখ বাঁকিয়ে বলে, এত বড় ধামড়ি মেয়ে হয়েও দেখো কি বাচ্চাদের মতো লাফালাফি করছে। মাইহা বড়দের গলাটা নকল করে বলতে সবাই হো হো করে হেসে উঠল। যেখানে আমাদের এই পরিবারের কোনো সদস্য সমস্যা হয় না, সেখানে প্রতিবেশীদের যত সমস্যা। মাহিয়ার বলা ধরন দেখে হো হো করে হেসে উঠল। আসলে আমাদের সমাজে এখনো অনেকেই মনে করে একটা মেয়ে সাবলীকা হলেই তার হাসি, দৌড়ঝাঁপ আর শৈশবের আনন্দগুলো বুঝে শেষ হয়ে যাওয়া উচিত। অথচ মনটা তো বয়সের হিসাব মানে না, সুযোগ পেলেই সে আবারও শিশুর মতো উঠতে চায়। যদিও এখন সময় অনেক বদলেছে, তবুও কিছু কিছু জায়গায় আজও এসএসসি পাস করলেই বা সাবলীকা হলেই মেয়ের বিয়ের কথা ভাবা শুরু হয়। এই ধারণাগুলো ধীরে ধীরে বদলাক, এটাই কাম্য। মিতু, চল, এক বাচ্চার মা হয়েছি বলে কি বুড়ি হয়ে গেছি নাকি? মনে যদি ইচ্ছা থাকে তাহলে বয়স কোনো ম্যাটারই করে না। রোজি, একদম ঠিক বলেছ মাম্মনি। সুরাই, তাহলে যাওয়া যাক। বলেই সুরাই নিজের এক হাত বাড়িয়ে দিল মিতুর দিকে। মিতু মুচকে সেই হাত ধরল, তারপর নিজের আরেক হাত বাড়িয়ে দিল রোজির দিকে। রোজি সেই হাত ধরে নিজের হাত বাড়িয়ে দিল মাহিয়ার দিকে। এক এক করে সবাই হাত ধরাধরি করে গোল হয়ে দাঁড়ালো। তারপর সবাই একে অপরের দিকে তাকিয়ে মুচকে এসে একসাথে বলল, রেডি, 1 2 3 বলেই সবাই সরিষার ক্ষেতের ভিতর দিয়ে দৌড়ে গেল ফুজিদের দিকে। ফুজি আর আফিয়া তখনও ঘুড়ি ওড়াতে ওড়াতে এক অপরকে ভিজিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাকিরাও তাদের সঙ্গে যোগ দিল।
শুরু হয়ে গেল একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে দেওয়া দুষ্টু খেলা। হাসির শব্দ, সরিষা ফুলের সুবাস, খোলা আকাশ আর উড়ন্ত ঘুড়ি, সব মিলিয়ে বিকালটা যেন জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে রইল।